অভিব্যক্তিহীন, চোখের রং খুব কালো। এত কালো চোখ কখনো দেখেনি সে। চাউনিও কঠিন। দীর্ঘ সময় ওকে দেখলো লোকটা। ম্যাটের মনে হলো ওকে মূল্যায়ন করলো আগন্তুক। তারপর ক্যাটালগ এঁটে ফাইলে তুলে রাখলো। পরক্ষণে আবার নিজের মধ্যে ডুবে গেল মানুষটা। সামনে নজর দিল ম্যাট। প্রথমেই চোখ পড়ল ডেপুটি ম্যাথিউ টিমেস্টারের উপর। কোর্ট হাউজের সিঁড়িতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। চাউনিতে ঘৃণা। মানুষটা প্রকাণ্ড দেহী, স্বাস্থ্য সারের মতো। কাছে এসে তার উদ্দেশ্যে মাথা নত করল স্টুয়ার্ট। হুগো আছে ভেতরে? হ্যাঁ আছে। প্রায় ঘেউ ঘেউ করে উঠল লোকটা। তার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো যুবক। সময়ের সাথে অনেক বড় বড় ক্ষত শুকিয়ে যায় টিম, কিন্তু তোমারটা মনে হয় শুকোয়নি। লোকটার পুরো ঠোঁটের এক কোণে বেঁকে গেল। ঠিক ধরেছ, আমি ভেতরে যাব, কিন্তু আমি তার আগে পুরনো বোঝা পড়াটা সেরে নিতে চাই, বলল ডেপুটি। প্রথমে আমার আর শেরিফের মধ্যেকার আলোচনা তোমার শোনা উচিত, ঠান্ডা গলায় বলল ম্যাট। তাতে তোমারই উপকার হবে। খানিকটা ইতস্তত করে মাথা ঝাঁকালো টিমেস্টার। ঘুরে দাঁড়িয়ে শেরিফের অফিসের দিকে চলল। স্টুয়ার্ট অনুসরণ করল তাকে। নিজের ডেস্কে বসে আছে হুগো বার্নেট, দাঁতের ফাঁকে চুরুট। সামনে রাখা আছে টাকার ছোটোখাটো একটা স্তূপ, তার উপর কিছু খুচরো পয়সা। গুনে নাও ম্যাট। ভেতরে ঢুকতে স্তূপটা দেখালো সে। তা তো বটেই, গমগমে কণ্ঠে বলল যুবক। তোমাকে আর বিশ্বাস করা যায় না। মুখ থেকে চুরুট নামালো শেরিফ। বলল, ভাগ্য এ মুহূর্তে তোমাকে সঙ্গ দিচ্ছে ম্যাট, কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। পাত্তা দিল না ও। ধীরে সুস্থে কাগজের নোটগুলো গুনল, তারপর খুচরো। সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালো। $455.80, একদম ঠিক আছে। এতদিনেও টাকাটা তুমি হজম না করায় খুব অবাক হলাম। সাবধান ম্যাট, নিজেকে নতুন সমস্যায় জড়াচ্ছ তুমি। টাকা পয়সা পকেটে রেখে ডেস্কের উপর শক্ত হাতের এক চাপ্পড় লাগালো যুবক। সাবধান এখন থেকে তোমাকে হতে হবে হুগো। তোমার সামনে এখন যাকে দেখছ সে আর আগের মতো নেই। 1 বছরে অনেক বদলে গেছে সে। তোমার সাহায্য পেয়ে এই এই 1 বছর ওরা যাকে তাড়া করে বেরিয়েছে সে মরে গেছে। কাজেই তোমাকেই সতর্ক থাকতে হবে। সোজা হয়ে ঘুরে দাঁড়ালো ও। ডেপুটির বুকে শক্ত তর্জনী দিয়ে খোঁচা মারল। তুমিও টিম, বলল। আমি শুনেছি এতদিন আমার সম্পর্কে অনেক কথাই তুমি বলে বেরিয়েছ। আমি কখনো ফিরে এলে এটা করবে সেটা করবে বলে দাফিয়ে বেরিয়েছ। কাজটা ঠিক করনি, কারণ আমি এসে পড়েছি শেষ পর্যন্ত, এবং তোমার কাছে এসবের কৈফিয়ত দাবি করেও বসতে পারি যে কোনো সময়। তখন কোথায় থাকবে তুমি? দরজার দিকে এগোলো ম্যাট, ঠোঁটে ব্যাঙের হাসি। তোমাদের দুজনের সাথে কথা বলার একটা সুযোগের অপেক্ষায় ছিলাম আমি এতদিন। কথাগুলো নিজের মুখে বলতে চেয়েছিলাম, সেই ইচ্ছে পূরণ হয়েছে আমার। এবার চলি। বেরিয়ে গেল সে। ম্যাথিউ টিমেস্টার পেছন থেকে অকথ্য ভাষায় মুখ খিস্তি করতে লাগলো তার উদ্দেশ্যে। কোনো লাভ নেই, বলল শেরিফ। গালাগাল করে কাজের কাজ কিছুই হবে না। এখন ওকে সহ্য করতেই হবে আমাদের। আমি করব না, খেকিয়ে উঠল ডেপুটি। নিশ্চয় করবে, ধমক লাগালো শেরিফ। ওই স্টার পড়তে চাইলে করতেই হবে। নেভে যাওয়া চুরুট সডাস্ট বক্সে ফেলে দিল সে। এখন কিছুদিন সতর্ক হয়ে খেলতে হবে।
জাজ হেনরির নজর আছে আমাদের উপর। কথাগুলো মনে মনে নাড়াচাড়া করতে লাগলো ডেপুটি। চোখের কোণ বিশ্রী রকম কুঁচকে আছে, নিচের ঠোঁট ঠেলে বেরিয়ে এসেছে সামনের দিকে। কোনো কাজেই বিশেষ মাথা খাটায় না লোকটা, পরিস্থিতি বিচার বিবেচনা করে না। কিন্তু এ মুহূর্তে মোটা মাথাটা ঘামাচ্ছে সে। একটু আগে তুমি ম্যাটকে সাবধান হতে বলেছিলে, বলল ডেপুটি, নইলে নাকি সমস্যায় পড়বে ও। সেটা কি? শ্রাগ করল শেরিফ। মাথা ঠান্ডা রাখো, 5 মিনিটে সব ভুলে যাবে তুমি। আমি ভুলব না, গোয়ারের মতো বলল টিমস্টার। মাথা ফাটিয়ে দিয়েছিল ও আমার। বিরক্তি ফুটল শেরিফের চেহারায়। একটা পয়েন্ট মিস করছো তুমি, টিম, গম্ভীর কণ্ঠে বলল। অন্য কাউকে দেখার আগে এখন নিজেদের দিকে খেয়াল রাখতে হবে আমাদের। রজার লোগান, ডিউক স্পেল ব্যাপারটা হয়তো পছন্দ করবে না। ভেস্টের পকেট থেকে নতুন একটা চুরুট বের করে ধরালো হুগো। নীরবে কিছুক্ষণ টানল, তারপর শ্রাগ করে বলল, এই অবস্থায় করতেই হবে। বারবার হিউম ক্লাইটের চেয়ারে গা ছেড়ে বসে আছে ম্যাট স্টুয়ার্ট। কোনো বারবার শপে বহুদিন পর আজই প্রথম পা রেখেছে ও, তাই সমস্ত অনুভূতি দিয়ে উপভোগ করছে পুরো ব্যাপারটা। এর আগের 1 ঘন্টা শপের বাথরুমে কেটেছে ওর, বাথট্যাবে। ক্লাইটের হাতের কাজ শেষ হতে চেয়ার থেকে নেমে দাঁড়ালো ম্যাট। ওয়াল মিররে ঘুরিয়ে ফিরিয়ে দেখল নিজেকে। চুলদাড়ির জঙ্গল সাফ করে ওর বয়স কমিয়ে দিয়েছে যেন বারবার। তার সাথে রন জনসনের স্টোর থেকে কেনা নতুন ড্রেসে আমল বদলে গেছে ও। নিজেরই কষ্ট হচ্ছে চিনতে। হিউম, এটা কে? অনেক দিন পর ভালো করে দেখলাম লোকটাকে, হাসল ও। ট্যারিফ কত? শুনে নিয়ে শোধ করল। তারপর বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক তাকালো। পুরোপুরি চঞ্চল এখন তাস কারোরা। গোল্ডেন হর্ন হোটেলের হিস রেইলে 3টে স্যাডল পরানো ঘোড়া দেখতে পেল। লজ পোল বারের রেইলে আছে একটা ঝিমাচ্ছে। জনসনের স্টোরের সামনে দাঁড়িয়ে আছে একটা স্প্রিং ওয়াগন। একটু পর ওটার মালিক ভেতর থেকে বেরিয়ে এসে ছিটে বসল। ধুলো উড়িয়ে গড়াতে শুরু করলো ওয়াগন। ওদিকে ম্যাথু টিমস্টার কোর্ট হাউস থেকে বেরিয়ে গোল্ডেন হর্নের সামনে এসে দাঁড়ালো। ভেতরে ঢুকতে গিয়ে স্টুয়ার্টকে দেখে থেমে গেল সে। তাকিয়ে থাকলো একভাবে। ঝাড়া 30 সেকেন্ড একভাবে দাঁড়িয়ে থাকলো মানুষটা। অবশেষে বাররুমে ঢুকে পড়ল। চেপে রাখা দম ছাড়ল স্টুয়ার্ট। মেরুদণ্ডে বয়ে গেল উদ্বেগের শীতল ধারা। ও বেটার মাথায় কখন যে কি চিন্তা চলে, কখন যে তার ভেতরের বুনো স্বভাব মাথাচাড়া দিয়ে ওঠে, সে কথা কেউ নিশ্চিত হয়ে বলতে পারে না। তবে একটা ব্যাপার সবাই বোঝে, তা হলো বেটা যদি একবার ঘৃণা করতে শুরু করে তাহলে সেটা হয় চিরস্থায়ী। জনসনের স্টোর এসে ঢুকলো ম্যাট। ওকে দেখে মাথা ঝাঁকালো স্টোর মালিক। ড্রেস তো ভালোই ফিট করেছে, আর কিছু চাই? হ্যাঁ, তোমার গান রেখে একবার চোখ বোলাতে চাই। ম্যাট স্টুয়ার্ট, বলল জনসন। ওই জিনিস আমি তোমার কাছে বিক্রি করব কিনা বুঝতে পারছি না। আমি চাই না তুমি নতুন কোনো সমস্যার সৃষ্টি করো, রন, স্টুয়ার্ট বলল। সামিট পেইরিতে নিরাপদে বেঁচে বর্তে থাকতে হলে হয় অস্ত্র রাখতে হবে আমাকে, নয়তো পালিয়ে যেতে হবে। কিন্তু এতদিন পর পালিয়ে যাব বলে আসিনি আমি।
কয়েক মুহূর্ত ওকে নীরবে পর্যবেক্ষণ করলো লোকটা। মাথা ঝাঁকিয়ে গান র্যাক দেখালো। ঠিক আছে। দেখে শুনে একটা 44-40 ক্যালিবারের 73 উইনচেস্টার ও কোল্ট 6 শুটার বাছাই করল ম্যাট। দুটোর একই কার্তিজ। খানিকটা র্যাগ নিয়ে ওগুলোর গা থেকে ফ্যাক্টরি গ্রিস তুলে ফেলল। সবশেষে রাইফেলের জন্যে একটা স্যাডল বুট ও কোল্টের জন্যে হোল স্টার ও বেল্ট পছন্দ করল। ব্যাপারটা আমার ভালো মনে হচ্ছে না, রন জনসন বলল। যে স্টুয়ার্টকে আমি চিনতাম, তোমার মধ্যে তাকে দেখতে পাচ্ছি না আমি। সে কিন্তু তোমার মতো গানম্যান ছিল না। এই জন্যে আমি আজও বিশ্বাস করি পুরানো স্টুয়ার্ট কিছুতেই লুইস কার্লসনের খুনি হতে পারে না। তোমার আস্থার জন্যে ধন্যবাদ রন। সিগারেট বানিয়ে ধরালো ম্যাট। ক্যাশ ডয়ারে এখনো একটা 6 শুটার রাখো তুমি সব সময়? হ্যাঁ, অবশ্যই রাখি। কেন? সতর্কতার জন্যে, বলল সে। প্রায়ই তো স্টোর হোল্ড আপের মতো ঘটনা ঘটে। ঠিক, মাথা দোলালো ম্যাট। সতর্ক থাকার জন্যে রাখতে হয়। আমার ব্যাপারটাও একই রকম। তবে পার্থক্যটা শুধু এই যে আমার যা ছিল সব বেদখল হয়ে গেছে। জানি কারা করেছে কাজটা। এখন আমি তাদের কাছ থেকে সেসব ছিনিয়ে আনতে চাই। তার সাথে ক্ষতিপূরণ হিসেবে কিছু বাড়তিও। এই জন্যেই গানম্যান হতে হচ্ছে আমাকে। বাইরে একটা বাকবোর্ড এসে থামল সামিট হাউস হোটেলের সামনে। ভেতর থেকে রুবি ডরম্যান বেরিয়ে এসে ওটায় উঠল। বসলো ভাই টেক ডরম্যানের পাশে। বোনের দিকে তাকালো সে। মেরি এসপেলের সাথে সময় ভালোই কেটেছে তো? হ্যাঁ, মাথা ঝাঁকালো রুবি। ওর গলার স্বর সন্দেহজনক মনে হওয়ায় আবার তাকালো টেক। কোনো সমস্যা হয়নি তো? না, তবে একটা খবর আছে। ম্যাট স্টুয়ার্ট ফিরে এসেছে। ব্রেক রিলিজ করতে যাচ্ছিল টেক। আচমকা থেমে গেল। ম্যাট পেইরিতে? হ্যাঁ, রুবি বলল। কিন্তু এত বড় ঝুঁকি কেন নিল ও? খুনের অভিযোগ? শুনেছি জাজ হেনরি ওই খুনের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। বাকি সব অভিযোগও। এমেট শেফার নাকি স্বীকার করেছে সে ওর বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল কোর্টে। লুইস কার্লসনকে ম্যাট খুন করেনি। আচ্ছা। মুহূর্তের জন্যে অন্যমনস্ক হয়ে উঠল টেক। ম্যাট স্টুয়ার্ট এখন তাহলে মুক্ত মানুষ। কিন্তু এখানেও কি করবে কি? কিছুই তো নেই ওর পেইরিতে। একদিন ছিল, দ্রুত বলল রুমি। রেঞ্জ আর ক্যাটলের কথা বলছো? প্রশ্ন করল টেক। কিন্তু সেসব আজ কোথায়? কিছুই তো নেই। বহু আগেই বেদখল হয়ে গেছে লেজি ওয়াই। ম্যাট সাদাসিধা নিরীহ মানুষ। ওর পক্ষে ওই রেঞ্জ উদ্ধার করা সম্ভব? আমার মনে হয় না। ম্যাটকে সাদাসিধা নিরীহ বলে ঠাট্টা করছো মনে হচ্ছে। তখনই জবাব দিল না টেক। অনিশ্চিত লক্ষ্যের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বিশাল দেহি, প্রায় দানব একটা। বয়স 23-24। বিষণ্ণ চেহারা। অসম্ভব ধৈর্যশীল। একসময় নড়ে উঠল সে। একটা গম্ভীর দীর্ঘশ্বাস ছেড়ে শ্রাগ করল। যেন অদৃশ্য কোনো ভার চাপানো ছিল কাঁধে। ফেলে দিল। ব্রেক ছেড়ে লাগামে ঝাঁকি দিল। গড়াতে শুরু করলো বাকবোর্ড। রন জনসনের স্টোরের সামনে থামল সে। গানবেল্টের লুপে মোটা হলুদ রঙের কার্টিজ ভরার কাজ সব শেষ করেছে স্টুয়ার্ট। এমন সময় বাইরে টেক ডরম্যানের পায়ের শব্দ শুনে ঘুরে তাকালো। টেক ও রুবিকে দেখে সতর্ক হলো। বাইরের কড়া রোদ থেকে এসে ভেতরের অন্ধকারে প্রথমে
কয়েক মুহূর্ত কিছুই দেখতে পেল না ওরা। পেল একটু পর। সঙ্গে সঙ্গে থেমে পড়ল মেয়েটা। হ্যাট স্পর্শ করল ম্যাট স্টুয়ার্ট। হ্যালো রুবি। সোজা কাউন্টারের দিকে যাচ্ছিল টেক। ওর গলা শুনে চরকির মতো ঘুরে দাঁড়ালো। ম্যাট। মুহূর্তের জন্যে নীরবতা। এইমাত্র শুনলাম তুমি পেরিতে ফিরে এসেছ। এসব কথা বাতাসের আগে ছড়ায়। ব্যাঙের আভাস ফুটল ম্যাটের মন্তব্যে। তারপর তোমার দিন কেমন চলছে? পলকের জন্যে লালের আভাস ফুটল দানবের দুগালে। সেই একই। সামলে নিয়ে বলল সে। তুমি খুনের অভিযোগ থেকে মুক্তি পেয়েছ। খুব খুশি হয়েছি আমি। আগেই বুঝেছি এ কাজ তোমাকে দিয়ে হতেই পারে না। আচ্ছা, তা এই কথাটা 1 বছর আগে পিছনের দুপায়ে দাঁড়িয়ে ঘোষণা করলেই তো পারতে। অনেক উপকার হতো তাহলে। আবার লালের আভাস ফুটল টেকের দুগালে। চাউনিতে বিদ্বেষ। কিন্তু শেষ পর্যন্ত অনেক কষ্টে সামলে নিল সে নিজেকে। জনসনের দিকে ফিরে দরকারি জিনিসপত্রের অর্ডার দিল। ওদিকে রুবি ডরম্যানের একেবারেই পছন্দ হয়নি ম্যাটের এ ধরনের আচরণ। ভাইকে এমন বিশ্রীভাবে অপমান হতে দেখে অসহ্য রাগ ফেনিয়ে উঠল তার মধ্যে। একদম ফ্যাকাশে হয়ে উঠল তার চেহারা। ঠোঁট কাঁপছে। হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেও সামলে নিল। ব্যাপারটা বুঝল ম্যাট। রুবি ডরম্যানকে তার খুব ভালো করে চেনা আছে। ওর রাগ, কান্না, আনন্দ এবং হাসি সব চেনে। চেহারা দেখে বলে দিতে পারে ওর মনে কখন কী ভাবনা খেলা করে। কাজটা ঠিক হয়নি, ভাবল ম্যাট। টেকের সাথে ওর এই ভাষায় কথা বলা ঠিক হয়নি। ও কখনো কোনো অন্যায় করেনি তার সঙ্গে। নিজের জিনিসপত্র তুলে নিল ম্যাট। বেরিয়ে যাওয়ার পথে রুবির সামনে থেমে দাঁড়ালো একটু। দুঃখিত বলল ও। দুঃখিত বলল ও। দুঃখিত রুবি। রুবি। কিন্তু কুকুর যখন চারদিক থেকে কেবলই লাথি খেতে থাকে, তখন ঘেউ ঘেউ করা তার স্বভাবে দাঁড়িয়ে যায়। বাইরে এসে স্টোর পোস্টের নিচে দাঁড়ালো সে। চোখ কুঁচকে কড়া রোদে অভ্যস্ত হওয়ার ফাঁকে ভাবল, সেই অন্ধ আক্রোশ আবার মাথা গুলিয়ে দিয়েছে তার। নইলে নির্দোষ একজনকে এত কড়া কথাগুলো কেন বলতে যাবে সে? অনেকগুলো ঘোড়ার ছুটে আসার শব্দে ঝাঁকি খেয়ে বাস্তবে ফিরে এলো ম্যাট। দেখল 4 রাইডার এদিকেই আসছে। একজন দল থেকে এগিয়ে আছে সামান্য। হ্যাট খানিকটা পেছন দিকে সরিয়ে মাথায় দিয়েছে সে, ফলে লালচে চুল বেরিয়ে আছে। ম্যাটকে চিনতে পেরে মুখ ঘুরিয়ে সঙ্গীদের উদ্দেশ্যে কিছু বলল লোকটা। ঘোড়া ঘুরিয়ে দুলকি চালে স্টোরের হিস রেইলের কাছে এসে থামল। বেশ বেশ, খুশি খুশি গলায় বলল লোকটা। মিস্টার ম্যাট স্টুয়ার্ট যে। তুমি ফিরে এসেছ শুনেছি, কিন্তু কেন বুঝতে পারিনি। আর কাউকে পেছন থেকে গুলি করে মারার জন্যে না তো? শীতল চোখে দীর্ঘ সময় ধরে লোকটাকে দেখল ম্যাট। তার গত 1 বছরের অমানসিক কষ্টের জন্য এই লাল চুলোই সবচেয়ে বেশি দায়ী। হুগো বার্নেট, ম্যাথু টিমেস্টার, এমেট শেফার এবং জাজ এলিয়াস সেলডন, তারা ছিল এর হুকুমের চাকর মাত্র। এই লোক যেভাবে নাচিয়েছে তারা সেভাবেই নেচেছে। হুপার নিরুত্তাপ গলায় ডাকল ম্যাট। তোমার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। আগের মতোই মিথ্যেবাদী রয়ে গেছ। হাসি একটু প্রশস্ত হলো কে হুপারের, কিন্তু মুখের চামড়া টানটান হয়ে উঠল। বনে জঙ্গলে থেকে 1 বছরে কিছু বাজে স্বভাব হয়েছে দেখছি তোমার, বলল সে। বিশেষ করে ফালতু কথা বলার। একটু শুকিয়েও গিয়েছ অবশ্য। জোরে দৌড়ানোর ফলে বোধ হয়। হয়তো, কিন্তু তোমার খবর কি? অন্যের সম্পদ চুরি করে খেয়ে পড়ে চেহারা স্রোত বেশ তেলতেলে করে তুলেছ দেখা যাচ্ছে। বেশ মোটাও হয়েছ। গুঁতোটা জায়গা মতোই লাগলো।
হাসি সম্পূর্ণ মিলিয়ে গেল লোকটার মুখ থেকে। স্টুয়ার্ট, গম্ভীর গলায় বলল সে, তুমি নতুন সমস্যার সৃষ্টি করতে যাচ্ছ। টিটকিরির হাসি ফুটল ম্যাটের ঠোঁটে। একদম হুগো বার্নেটের মতো কথা বলছো তুমি, হুপার। সশব্দে থুতু ফেলল সে দুজনের মাঝখানে। লোকটাকে খেপিয়ে তুলতে ইচ্ছে করেই কাজটা করল। সব সময় বড় বড় কথা বলো তুমি, হুপার। এক এক সময় ভাবি তোমার মেরুদণ্ড আসলে কতটা মজবুত। লাল চুলো তাকিয়ে আছে তার দিকে, স্থির, চিন্তিত। মনে মনে ওজন করছে ম্যাট স্টুয়ার্টকে, ওর মতলব বোঝার চেষ্টা করছে। আবার থুতু ফেলল স্টুয়ার্ট। আমি অপেক্ষা করছি, হুপার। টিটকিরির হাসি হাসল। ভাবছি কত তাড়াতাড়ি এগোবে তুমি। হঠাৎ হুপারের গলা দিয়ে একটা দুর্বোধ্য ক্রুব্ধ হুঙ্কার বেরিয়ে এলো। স্টুয়ার্ট দেখল কাজ হয়েছে। খেপিয়ে তুলে কোণঠাসা করতে পেরেছে ও লোকটাকে। এখন আর পিছিয়ে যাওয়ার উপায় নেই তার। তবে তখনই কিছু করল না সে। স্থির হয়ে বসে আছে স্যাডলে, একটু ঝুঁকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি শুনেছি তুমি নাকি এলাকার সেরা লড়াকু। আবার খোঁচা লাগালো ম্যাট। তোমার সাথে লাগলে নাকি হাড় মাংস ঠিক থাকে না, নাকি ভুল শুনেছি। আবার হুঙ্কার ছাড়ল লোকটা। এসো তাহলে, নিজেই পরখ করে যাও সত্যি কি মিথ্যে। এখনই আসছি, হুপার। 4 এগিয়ে এসে কে হুপারের ঘোড়ার মাথা বরাবর দাঁড়ালো ম্যাট, একপাশে খানিকটা সরে। লোকটার স্যাডল থেকে নামার অপেক্ষায় থাকলো, কিন্তু স্বাভাবিকভাবে নামলো না হুপার। আচমকা ডাইভ দিল। স্টুয়ার্টের বুকের মাঝখানে দড়াম করে এক কাঁধ দিয়ে পড়ল সে। এমন আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না ম্যাট। বুকে তীব্র একটা ব্যথা অনুভব করল সে। পরক্ষণে উড়ে গেল পেছন দিকে। ড্রাইভটা হুপারের জন্য বিশেষ কোনো সুবিধে বয়ে আনলো না, কারণ ম্যাট উড়ে যেতে শক্ত রাস্তায় নাক মুখ দিয়ে হুড়মুড় করে আছড়ে পড়ল সে। আঘাতটা বেশ জোরেই লাগলো। ম্যাট পড়েছিল চিত হয়ে। হুপারকে আছড়ে পড়তে দেখে এক গড়ান দিয়ে সরে গেল। উঠে দাঁড়ালো চট করে। মাথা ঘুরছে, স্থির হয়ে দাঁড়াতে পারছে না। হুপারও সামলে নিয়ে উঠল। হ্যাট হারিয়েছে সে। খুলির সাথে লেপ্টে থাকা লাল চুল ধুলোয় সাদা হয়ে আছে। থুতু করে মুখের মধ্যে ঢুকে যাওয়া ধুলো ফেলল লোকটা। ফুলে ওঠা ঠোঁটে হাত বোলালো। আগুন ঝরা দৃষ্টিতে স্টুয়ার্টকে দেখছে। এগিয়ে এসে ভয়ঙ্কর এক পাঁচ ছুড়ল। ওটা দেখলো যুবক, কিন্তু চেষ্টা করেও সময় মতো সরে যেতে ব্যর্থ হলো। মাথার এক পাশে লাগলো ঘুষিটা। ছিটকে হিস রেইলের উপর গিয়ে পড়ল। ওটাই দ্বিতীয়বার মাটিতে আছড়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে দিল ম্যাটকে। হিস রেইল ধরে কোনো মতে নিজেকে ঠেকালো। চট করে রেইলটার আরেক পাশে এসে দাঁড়ালো। ওটাকে ব্যারিয়ার বানিয়ে কিছুটা সময় পাওয়ার ইচ্ছে। রাগে অন্ধ হুপার ব্যাপারটা দেখেও দেখল না, ঝাঁপ দিল সামনে। ওটার সাথে ধাক্কা খেতে হুঁশ হলো ব্যাটার। পড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে দু হাতে খপ করে রেইল আঁকড়ে ধরল। সুযোগটা হাতছাড়া করল না ম্যাট। এক পা এগিয়ে সর্বশক্তিতে প্রচণ্ড এক ঘুষি বসালো লোকটার নাকে মুখে। মুখের একটা কোণা কেটে গেল হুপারের। দরদর করে রক্ত বেরিয়ে এলো। হুপার সামলে ওঠার আগেই রেইল ঘুরে দ্রুত সামনে খোলা রাস্তায় এসে দাঁড়ালো। অপেক্ষায় আছে লোকটার। জোরে জোরে দম নিচ্ছে। তেড়ে এলো কে হুপার। ওর মুখ সই করে অন্ধের মতো হাত চালালো। সামান্য নিচু হয়ে আঘাতটা এড়ালো ম্যাট। ঘুষিটা কাঁধের উপর দিয়ে বেরিয়ে যেতে বুক চিতিয়ে দাঁড়ালো। দুহাত এক করে ধাই করে মেরে বসলো লোকটার নরম ভুঁড়িতে।
ঘোত করে উঠল হুপার। ধাক্কার চোটে এক পা পিছিয়ে গেল। ওর মধ্যেও হাত বাড়িয়েছিল ম্যাটকে ধরতে, কিন্তু পারল না। থাবা দিয়ে হাতটা সরিয়ে দিয়েই চোখের পলকে আরো দুটো বুলো ঝেড়ে দিল ম্যাট। এ দুটো তার থলথলে নরম ভুঁড়িতে। ব্যথায় নীল হয়ে উঠল হুপারের মুখটা। গোঙানি বেরিয়ে এলো বুক চিরে। অজান্তেই পিছিয়ে যেতে শুরু করলো সে, কিন্তু ম্যাট এত সহজেই ছেড়ে দিতে রাজি নয় লোকটাকে। ছুটে গিয়ে তার চোয়াল সই করে প্রচণ্ড এক ঘুষি ছুড়ল। জায়গা মতোই লাগলো। হুপারের মাথা পেছন দিকে জোর এক ঝাঁকি খেলো, এতই জোরে যে কট কট করে ঘাড়ের হাড় ফোটার আওয়াজ উঠল। উড়ে রেলের উপর গিয়ে পড়ল লোকটা। 3 লাফে তার কাছে পৌঁছে গেল ম্যাট। রেল ইঞ্জিনের পিস্টনের মতো দু হাতে দমাদম মেরে চলল তার পেটে। প্রতিটা মারের সাথে ভীষণভাবে ঝাঁকি খেতে লাগলো হুপার। হাঁ করে দম নেয়ার চেষ্টা করছে। ওর মধ্যেও আত্মরক্ষার চেষ্টা করছে লোকটা। দুর্বল হাতে ম্যাটকে পাল্টা আঘাত হানার চেষ্টা করল, কিন্তু বানের তোরে খড়কুটোর মতো ভেসে গেল তা। নির্দয়ের মতো মেরেই চলল ম্যাট। একটু পরই ওয়াক তুলতে শুরু করলো লালচুলো। বমি করে দেবে যে কোনো মুহূর্তে। কাটা ঠোঁটের রক্তে চেহারা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বুকের মধ্যে ঘরঘর করছে। দুপা এমনভাবে কাঁপছে মনে হচ্ছে ও দুটো বুঝি রাবারের খুঁটি। দেহের ভারে দুমড়ে যাবে এখনই। পিস্টন থামিয়ে শেষ মারাটা দেয়ার জন্যে প্রস্তুত হলো ম্যাট। জায়গা পছন্দ করতে গিয়ে ঝুঁকে পড়া চোয়ালটা পছন্দ করল। ঘুষিটার ওজন আর দুজনের মাঝের ব্যবধান হিসেব করে মারল। চাপা কট শব্দ করে উঠল চোয়াল। ঘুরে দরাম করে আছড়ে পড়ল কে হুপার। জ্ঞান হারিয়েছে, কিন্তু খুশি হওয়ার সুযোগ জুটল না ম্যাটের। শক্তি ওরও প্রায় নিঃশেষ হয়ে গেছে। চারদিকের সব কিছু ঘুরছে চোখের সামনে। পড়ে যাচ্ছে বুঝতে পেরে তাড়াতাড়ি থাবা দিয়ে হিসরেইল আঁকড়ে ধরল ও। দম নিচ্ছে হা করে। ঘাম গড়িয়ে চোখে পড়ায় দৃষ্টি ঝাপসা হয়ে উঠেছে। হুপারের প্রথম ঘুষিটা যেখানে লেগেছে সেদিকের পুরো চোয়াল অবশ। মুখের ভেতর নোনতা রক্তের স্বাদ। নিজেকে ফিরে পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে ম্যাট, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ মনে হলো কয়েকটা ঘোড়া ঘিরে ফেলেছে ওকে। মাথার উপর একাধিক ক্রুব্ধ কণ্ঠস্বর। ব্যাপার ঠিক মতো বুঝে ওঠার আগেই একটা ঘোড়ার লাথি খেয়ে ছিটকে পড়ল যুবক। এক মুহূর্ত পর ভারী বুট পরা একটা পা দেখতে পেল স্টিরাপ সহ। পাটা ওর মুখ লক্ষ্য করে সবেগে চালালো কেউ। মিস করলো অল্পের জন্য। পরক্ষণে পেছনমুখ হয়ে ফিরে এলো ওটা। স্পার রাওয়েল কাঁধের পেশিতে যেন আগুন ধরিয়ে দিল। চামড়া ছিঁড়ে বেরিয়ে গেল ওটা। অন্ধের মতো হাত চালালো স্টুয়ার্ট। আক্রমণকারীর বেল্ট মুঠো করে ধরে স্যাডল থেকে টেনে নামিয়ে আনার চেষ্টা করল, কিন্তু পেছন থেকে আক্রমণ করল আরেকজন। মাথায় ঘুষি খেয়ে পড়ে গেল ও। এমন সময় দূর থেকে কে যেন চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ গলায়। একই মুহূর্তে গুলির শব্দে কেঁপে উঠল চারদিক। আবার এলো চিৎকারটা। সঙ্গে সঙ্গে ম্যাটের চারদিকের ঘন বেষ্টনী আলগা হয়ে গেল। দূরে সরে গেছে ঘোড়াগুলো। কষ্টে শিষ্টে উঠে দাঁড়ালো ও। দেখল কয়েক গজ দূরে দাঁড়িয়ে রয়েছে কে হুপারের 3 সঙ্গী। ম্যাটের দিকে নজর নেই কারো। তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো যুবক। মলিন জিন্স ও রং চটা শার্ট পরা একটা কাঠামো দেখতে পেল পায়ে পুরানো বুট। একটু খুঁড়িয়ে হাঁটছে লোকটা। এদিকেই আসছে। বয়স্ক, হাতে উইনচেস্টার কারবাইন, নল 3 রাইডারের দিকে। চোখ পিটপিট করে দৃষ্টিপথের ধোঁয়াটে ভাবটা কাটাবার চেষ্টা করল ম্যাট। ব্রুস,
ডাকতে গিয়ে গলা ভেঙে গেল তার। বুরুস লুকাস। হাইয়া বয়, জবাব দিল লোকটা। আসছি, 1 মিনিট। রাইডারদের দিকে তাকালো চোখ গরম করে। টমসন, আমি দেখেছি তুমি স্পার দিয়ে লাথি মেরেছ ম্যাটকে। প্রথমবার বাতাসে গুলি করে ভুল করেছি, এবার কিন্তু তা করব না। তুমি সাবধান ব্রুস, উইনচেস্টার নামাও। গলাটা শেরিফ হুগো বার্নেটের। ডেপুটি সহ আচমকা সিনে হাজির সে। টিম, অস্ত্রটা নিয়ে নাও ওর কাছ থেকে। এগিয়ে এসেছিল ডেপুটি। ধমক মেরে থামিয়ে দিল ব্রুস লুকাস। না, আগে এই তিনটাকে ভাগাও এখান থেকে, তারপর তোমার সাথে কথা বলবো আমি। ঠিক আছে, শেরিফ বলল। টমসন, নিকি আর প্যাট্টিস, বের হয়ে যাও শহর থেকে। টমসন স্যারের মতো স্বাস্থ্যের অধিকারী, গর্দান মোটা, এক কথায় পিছু হটার বান্দা নয়। মাথা নাড়ল সে। আমরা হুপারের সঙ্গে এসেছি, ওর সাথেই যাব। এখনই যাবে তোমরা? কড়া দাবড়ি লাগালো শেরিফ। হুপারের জন্যে তোমাদের না ভাবলেও চলবে। বেরিয়ে যাও এখনই। কথাটা দ্বিতীয়বার বলবো না আমি। রোগাটে সামান্য কুঁজো মানুষটার মধ্যে হঠাৎ করেই যেন কর্তৃত্বের ভাব ফুটল। তার কড়া দৃষ্টির সামনে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো টমসন। ঘোরা ঘুরিয়ে নিয়ে সরে গেল জায়গা ছেড়ে। কিছুক্ষণ দলটার দিকে তাকিয়ে থেকে লুকাসের দিকে ফিরল শেরিফ। এবার দাও। চেম্বার খালি করে ওটা আবার ফিরিয়ে দিল সে। বলল, পরের বার শহরে পা রাখার সময় অস্ত্রটা স্যাডল বুটে রেখে আসবে তুমি। সে আমি বুঝবো, ঘোত করে উঠল ব্রুস। প্রয়োজনে লাগতে পারে বলেই অস্ত্রটা সাথে রাখি আমি, এমনি এমনি নয়। একটু দম নিল লোকটা। ম্যাট ফিরে এসেছে শুনে ওর সাথে দেখা করতে এসেছিলাম। কি দেখলাম এসে? কে হুপারকে ধোলাই করছে ম্যাট। ম্যান টু ম্যান লড়াই হচ্ছে। তারপর ওই 3 হারামজাদা এসে ম্যাটকে 3 দিক থেকে আক্রমণ করলো। কি করার ছিল তখন আমার? দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে ব্যাটাদের উৎসাহ দেয়া? চোখের কোণে নড়াচড়া ধরা পড়তে ঘুরে তাকালো শেরিফ। দেখলো এক কোণে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করছে কে হুপার। ডেপুটির উদ্দেশ্যে মাথা ঝাঁকালো সে। একে সাহায্য করো। ম্যাটের দিকে ফিরল নির্দেশটা দিয়ে। তারপর কি বলার আছে তোমার? পুরানো অভিযোগ থেকে মুক্তি পেয়েছ বলে যা খুশি তাই করে বেড়াবে? কেন ঝগড়া বাঁধাতে গেলে হুপারের সাথে? আমি বাধাইনি, বলল ম্যাট। ও বেটাই বাঁধিয়েছে। আমি জনসনের স্টোর থেকে বের হচ্ছি, এই সময় 3 সঙ্গী সহ এসে হাজির হুপার। আমাকে দেখেই ঘোড়া থামিয়ে যা তা বলতে শুরু করে দিল। ঠিক, ব্রুস বলল, আমি দেখেছি। ম্যাটের বাহু মুঠো করে ধরল। চলো জর্জ, ডল উইগের ওখানে যাই। একটু গলা না ভেজালে চলছে না। আমারও, বলে প্রশ্নবোধক দৃষ্টিতে শেরিফের দিকে তাকালো। যাও, বলল সে। কিন্তু মনে রেখো, আমার কাছ থেকে কোনো বিশেষ সুবিধে তুমি পাবে না। পড়ে থাকা গিয়ার তুলে নেয়ার জন্যে স্টোর পোর্সের দিকে ফিরল স্টুয়ার্ট। চোখে পড়ল ছোটোখাটো ভিড় জমে গেছে ওখানটায়। ভিড়ের মধ্যে জনসন, টেক, রুবি, ডরম্যানকে দেখতে পেল ও। বড় বড় চোখ মেলে ম্যাটকে দেখছে মেয়েটা। গভীর কোনো রহস্য আছে যেন সে দৃষ্টিতে। তার ভাইয়ের চেহারায় অবিশ্বাস। যা দেখেছে যেন তা মেনে নিতে পারছে না। ম্যাট, স্টুয়ার্ট আর ব্রুস লুকাসকে দেখে লসপোল বারের দরজা খুলে ধরল জর্জ ডল উইগ। মাঝারি উচ্চতার মানুষ সে, মুখটা গোল, মাথা ভর্তি চকচকে টাক। আমরা দুজন খুব মজা পেয়েছি তোমার হাতের কাজ দেখে। পাশে দাঁড়ানো বার্ট গ্রেডারকে দেখিয়ে বলল জর্জ। হুপারের পাওনা ছিল ব্যাপারটা। হাসির ভঙ্গি করল ম্যাট। বলল, তোমরা ভাবতে পারো কাজটা কি করে করলাম আমি? উত্তরটা নিজেও জানি না। মনে হয়েছে ব্যাটার পেটটা নরম, কিছু করতে হলে ওটার উপরই করতে হবে। সেরাক করল ও, ব্যাস।
হো হো করে হেসে উঠল ব্রুস লুকাস। কিন্তু সেলুনের দরজা দরাম করে খুলে যেতে মাঝপথে থেমে গেল সে। ডেপুটি ম্যাথিউ টি মিস্টার ঢুকেছে ভেতরে। দু চোখ জ্বলছে লোকটার। বিশাল দেহ নিয়ে স্টুয়ার্টের সামনে এসে দাঁড়ালো। জানো কি করেছ তুমি? কে হুপারের চোয়াল ভেঙে দিয়েছে? চোখ পিটপিট করলো ম্যাট। তাই নাকি? বলল শান্ত গলায়। ডান হাত মুঠো পাকিয়ে চোখের সামনে তুলে দেখল। আমি তো কেবল খালি হাতে মেরেছি। সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে তুমি ওর চোয়াল ভেঙে দিয়েছ। না হয় দিয়েছি ব্রুস না হয় দিয়েছে ব্রুস লুকাস বলল ক্রুব্ধ গলায়। তাতে হয়েছেটা কি? হুপার দুহাত ব্যবহার করেছে, ম্যাটও দুহাত ব্যবহার করেছে। নাকি তুমি বলতে চাইছো ও 4 হাত ব্যবহার করেছে? তাছাড়া হুপার যদি ম্যাটের চোয়াল ভেঙে দিত, তুমি এত ব্যস্ত হতে বলে মনে হয় না। ব্যাপার কি? চোখ কুঁচকে লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ডেপুটি। তোমার এ ধরনের কথাবার্তা ভালো লাগছে না আমার ব্রুস। রাগ করল সে। দুঃখিত। তোমাকে খুশি করার মতো কোনো শব্দ আমার জানা নেই। আমি কেবল নির্দোষ একটা মন্তব্য করেছি। নিশ্চয় এজন্যে আইনে কোনো শাস্তির ব্যবস্থা নেই। রাগে কুকুরের মতো গড়গড় করতে লাগলো ডেপুটি। বড়সড় মুখটা তেতে উঠতে শুরু করেছে। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তার গোড়ায় পানি ঢেলে দিল জর্জ ডলউইগ। ম্যাথিউ, স্টুয়ার্টের বিরুদ্ধে কোনো লিগ্যাল অভিযোগ আছে তোমার? প্রশ্ন করল লোকটা। ঘোলাটে চোখে তার দিকে তাকালো লোকটা। লিগ্যাল? ওয়ারেন্টের কথা বোঝাতে চাইছি আমি। ওকে অ্যারেস্ট করতে চাও? না, আমতা আমতা করে বলল লোকটা। আমি শুধু বলতে। আর কিছু বলার দরকার নেই। জর্জ বাধা দিয়ে দিল বিরক্ত গলায়। যদি কোনো অফিসিয়াল কাজে এসে থাকো, আমার কোনো আপত্তি নেই। যদি তা না হয় তাহলে দয়া করে বেরিয়ে যাও। আর কোনো কথা শুনতে চাই না। আমার কাস্টমাররাও চায় না। বুঝতে পেরেছ? দীর্ঘ সময় কড়া চোখে তাকে দেখল টিমস্টার। অপদস্থ হয়ে রাগে লাল। কিন্তু নিজের অসহায় অবস্থা বুঝতে দেরি হলো না। তাই রাগ সামলে গট গট করে বেরিয়ে গেল সে। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতে ড্রিঙ্কের অর্ডার দিল ব্রুস। ড্রিঙ্ক আসতে গ্লাসে চুমুক দিয়ে মাথা দোলালো। এখন এটাই সবচেয়ে বেশি দরকার তোমার। তখনই জবাব দিল না ম্যাট। একটু পর বলল, আমার সবচেয়ে বেশি দরকার শহর ছেড়ে বেরিয়ে যাওয়া। এখন কোন আউটফিটের সাথে আছো তুমি ব্রুস? কোনোটার সাথে নেই। কুলি গ্লেডে বুড়ো অ্যালেক উইলসন আর তার মেয়ের সাথে আছি অবশ্য। কোনটার সাথে নেই? কুলি গ্লেডে বুড়ো অ্যালেক উইলসন আর তার মেয়ের সাথে আছি অবশ্য। তাহলে এখন থেকে তুমি আর আমি নতুন করে জোট বাঁধলাম। পকেট থেকে কিছু খুচরো বের করে টেবিলে রাখলো ম্যাট। পথে নামতে হলে প্রথমেই লাগবে খাবার আর ব্ল্যাঙ্কেট। যাও, রন জনসনের স্টোর থেকে কিনে ফেলো সব। আমি স্যানজেরির করাল থেকে প্যাক হর্স নিয়ে আসছি। চোখ কুঁচকে গভীর দৃষ্টিতে ওকে দেখলো লোকটা। একটা প্রশ্ন আছে আমার বয়। শহরে থাকার কোনো ইচ্ছে নেই তোমার? না বুরুষ, মাথা নাড়ল ম্যাট। একদম না। ঠিক আছে বলে খুচরো টাকাগুলোর দিকে হাত বাড়ালো বৃদ্ধ রাইডার। উঠে পড়ল। তাহলে আজ থেকে তুমি আর আমি জোট বাঁধলাম নতুন করে। দ্রুত পায়ে লস পোল বার থেকে বেরিয়ে এলো মজবুত দেহের অধিকারী বৃদ্ধ। চাষাছোলা কথার মানুষ সে, কাউকে পরোয়া করে না। একটু পর স্টোরের রেইলের সাথে ঘোড়া বাঁধল লোকটা। দেখলো ডরম্যান বাগবোর্ড তখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। রুবি সিটে বসা। ঘোড়া বাঁধা শেষ করে মুখ তুলতেই টেককে দেখতে পেল বৃদ্ধ। স্টোর থেকে বেরিয়ে এসে টিমের বাঁধন খুলে
বোনের পাশে উঠে বসলো যুবক। ঘুরে তাকালো ব্রুস লুকাসের দিকে। ও কেমন আছে? হ্যাঁ, ম্যাটের কথা বলছো? হাসলো। ও ভালো আছে, কিচ্ছু হয়নি। তবে কে হুপারের কথা বলতে পারি না। শুনেছে তার নাকি চোয়াল ভেঙে গেছে। লাগাম তুলে নিল টেক ডরম্যান। রাইডারের হাসি পছন্দ হয়নি। অ্যালেক উইলসনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় আজকাল? সুধা সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করল। চোখ তুলে তাকে দেখল ব্রুস। মনে হলো যুবকের চাউনিতে শত্রুতার ক্ষীণ আভাস রয়েছে। হ্যাঁ, প্রায়ই দেখা হয়। কুলি গিলেডে ক্যাম্প করে আছি আমি, এলাকার তার মেয়ে অ্যানি। আমাদের দুই বুড়োর কোনো সমস্যা হয় না, হয় মেয়েটার। ওর ওরকম পরিবেশে থাকার কথা ছিল না। মাথার উপরে একটা ছাদ থাকার কথা ছিল মেয়েটার। না না, তাই বলে ওর কোনো অভিযোগ নেই। মেয়েটা একেবারেই অন্য ধরনের। টেকের চোয়াল দীর্ঘ হলো। ডরম্যান র্যান্স যে কোনো মুহূর্তে তাদেরকে অভ্যর্থনা জানতে প্রস্তুত আছে। যতদিন খুশি সেখানে থাকতে পারে তারা, সে কথা তারাও জানে। হয়তো, নিরাসক্ত কণ্ঠে বলল লুকাস। কিন্তু ওখানে থাকার চেয়ে কুলি গিলেডে ক্যাম্প করে থাকাই বাপ-বেটির বেশি পছন্দ। জাহান্নামে যাক, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল টেক। সবকটা জাহান্নামে যাক। বাতাসে সপাং করে তীক্ষ্ণ আওয়াজ তুলল চাবুক। ভয়ে লাফিয়ে উঠে ছুটল টিম। বিপজ্জনক ভঙ্গিতে লাফঝাপ করতে করতে বাগবড্ড ছুটল ধুলো উড়িয়ে। রাগের মাথায় আবারও চাবুক তুলেছিল যুবক, কিন্তু শেষ মুহূর্তে নামিয়ে নিল। দুঃখিত, শুধু শুধু টিমের উপর রাগ ঝাড়ছি আমি। লোকটার কথা শুনে গায়ে আগুন ধরে গিয়েছিল। আমি বুঝি, মৃদুস্বরে বলল রুবি। বোনের দিকে ফিরল টেক। রজার লোগানের খবর কি? লাইনের বাইরে যাওয়ার চেষ্টা করেনি তো? মাথা নাড়ল যুবতী। না, লোকটা আসলেই খুব ভদ্র। হলেই ভালো। যদি কখনো বেলাইনে পা বাড়ায়, আমি নিজেই ওর ঘাড় ভাঙব। ঘন গাছপালা ঘেরা রেড স্টোন হিলের চূড়া এবং পূবের বিশাল সেমিনো মাউন্টেনের মাঝখানে সামিট পেরি 15 মাইল দীর্ঘ। উপরের অংশে 10 মাইল উত্তর দক্ষিণে বিস্তৃত, কিন্তু নিচের অংশ শেরিডান পিকের গোড়াকে বেষ্টন করে পূব দিকে বাঁক নিয়েছে। উল্টো দ্বীপশিখার আকৃতি নিয়ে চিত্রাংপিন কান্ট্রির দিকে চলে গেছে। পেইরি এমনভাবে বাঁক নিয়েছে যে শরতের শেষ দিকে এবং বসন্তের শুরুতে শেরিডান পিকের কারণে তাস্কারোরা শহরে সূর্য দেখা দেয় বেশ কিছুটা দেরিতে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে অবশ্য অত দেরি হয় না। তখন পিকের উত্তর দিক ঘেঁষে সূর্য ওঠে বলে আলো আর উত্তাপ তাড়াতাড়ি পৌঁছে যায় শহরে। প্যাক হর্স সামনে নিয়ে ম্যাট স্টুয়ার্ট ও ব্রুস লুকাস যখন শহর ছেড়ে বেরিয়ে আসছে, সূর্য তখন একদম মাথার উপরে। আকাশ পরিষ্কার, মেঘের চিহ্ন নেই কোথাও। দুজনেই নীরবে পথ চলছে, ডুবে আছে যে যার চিন্তায়। বেশ কিছুক্ষণ পর মুখ খুলল বৃদ্ধ রাইডার। হুপারের সাথে সেধে লড়তে যাওয়া উচিত হয়নি তোমার। ওর সাথে 3 জন ছিল। বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত আজ। একটু বিরতি দিল সে। আমার সন্দেহ তুমি সেদিন লোকটার সাথে লড়াই বাঁধিয়েছ। সত্যি? হ্যাঁ, মাথা দোলালো ম্যাট। কেন? কিছুদিন আগে পর্যন্ত ভীতু ছিলাম বলে কারো সাথে লড়তে সাহস পেতাম না, কিন্তু ইদানিং কিছুদিন ধরে মনে হচ্ছিল সে ভয় আর নেই আমার মধ্যে, কেটে গেছে। ব্যাপারটা সত্যি কিনা পরখ করে দেখার লোভ হলো তাই। দ্রুত মুখ ঘুরিয়ে ওকে দেখল লুকাস। তুমি লড়েছ ভালোই, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ম্যাট, হঠাৎ অস্ত্র কেনার কি দরকার পড়ল তোমার? ওগুলো কতটুকু দেখানোর জন্যে আর কতটুকু ব্যবহারের জন্যে কিনেছ?
বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো ম্যাট, নজর সামনে নিবদ্ধ। দুটো পরস্পরের সাথে এঁটে আছে। যখন মুখ খুলল মনে হলো অনেক দূর থেকে কথা বলছে। নিচু আবেগহীন কণ্ঠস্বর। পালিয়ে বেড়ানোর দিনগুলোতে প্রতিটা রাত ছিল ভয়ঙ্কর বিপজ্জনক। শুরু করলো। তার মধ্যে একটা রাত এত ভয়ঙ্কর ছিল যা কাউকে বলে বোঝানো যাবে না। সে রাতে আমি গেস্টন মাউন্টেন ধরে যাচ্ছিলাম, এমেট শেফারের টেইল ধরে। সন্ধে লাগামাত্র শুরু হলো ঝড়। সে কি ঝড়! দুনিয়ার সব কিছু উড়ে আসছে আমার দিকে। এক একটা শব্দে মনে হচ্ছিল পৃথিবী ভেঙে চুরে এখনই মাথায় পড়বে। এত গাঢ় অন্ধকার, নাকের সামনে তুলে এনেও হাত দেখতে পাচ্ছিলাম না। আমার আশেপাশে ঘন ঘন বাস পড়ছে, বড় বড় গাছ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বাতাস পোড়া গন্ধে ভরে আছে। বাতাসের মুখোমুখি চলার সাধ্য ছিল না, দম আটকে আসছিল প্রবল ঝাপটায়। হঠাৎ বড় একটা গাছের ডাল ভেঙে পড়ল আমার মাত্র কয়েক ইঞ্চি সামনে, আমার ঘোড়াটার মাথায়। মরে গেল ওটা। হাঁটতে শুরু করলাম। তার একটু পর শুরু হলো বৃষ্টি। সে কি বৃষ্টি তুমি কল্পনা করতে পারবে না বুরুষ। অল্প সময়ের মধ্যে আমার কোমর পর্যন্ত উঠে এলো পানি। অন্ধকার বনের মধ্যে প্রাণের ভয়ে অন্ধের মতো ছোটাছুটি করছি আমি। আপন মনে মাথা ঝাঁকালো স্টুয়ার্ট। এমন অভিজ্ঞতা যেন আর কারো না হয়। একটু পর বৃষ্টি থামলো, শুরু হলো শিলাবৃষ্টি। কাপড় চোপড় জমে গেল আমার। ঠান্ডায় মরার দশা। আগুন জ্বালার কোনো উপায় নেই পানি আর বাতাসের জন্যে। জমে যাওয়ার হাত থেকে বাঁচার উপায় না দেখে দৌড়াতে শুরু করলাম অন্ধের মতো। ঘন্টার পর ঘন্টা দৌড়েছি সেদিন। শেষ পর্যন্ত মরিনি, এত কিছুর পরও প্রাণে বেঁচে গেছি। কিন্তু কিভাবে আজও জানি না আমি। ওই সময় মাথায় একটাই চিন্তা ছিল আমার, তাহলে এরকম সময়ে এই ভয়াবহ পরিস্থিতিতে আমি এই পাহাড়ি বনে কেন, কিসের প্রায়শ্চিত্ত করছি? মাথায় ডাল পড়ার সময় ঘোড়াটা যদি আর কয়েক ইঞ্চি এগিয়ে থাকতো কি হতো তাহলে? সামিট পেইরির নিরাপদ আশ্রয় ছেড়ে কেন পথে নামতে হয়েছে আমাকে? কে দায়ী এজন্যে? মাথা ঝাঁকালো স্টুয়ার্ট। আরও অনেক চিন্তা সে রাতে মাথায় এসেছে আমার। তারপর আরও অনেক ভয়ঙ্কর রাত গেছে গত 1 বছরে পুরুষ। অনেক ঝড় গেছে আমার উপর দিয়ে। তাই ফিরে আসার আগেই প্রতিজ্ঞা করেছিলাম যে বা যারা আমার ওই পরিণতির জন্যে দায়ী তাদের কাউকে ছাড়ব না আমি। সেই প্রতিজ্ঞা রক্ষা করতে ওগুলো কিনতে হয়েছে পুরুষ। যদি ভেবে থাকো ওগুলো শুধুই দেখানোর জন্যে, তাহলে খুব ভুল করবে। 5 শেরিডান পিকের উত্তরে ল্যাভেন্ডারের মিষ্টি গন্ধে ভরা সেমিনর গভীরে মিলিত হয়েছে অ্যাসপেন ও কুলি ক্রিকের মিষ্টি পানি। সেখান থেকে নতুন ধারা হয়ে নাচতে নাচতে ফেরি ফ্ল্যাট হয়ে রুবিকন ক্যানিয়নে চলে গেছে। তারপর নেমে গেছে অনেক দূরের হেরন লেকে। রুবিকন ক্রিক যেখানে ক্যানিয়ন থেকে আলাদা হয়ে সরে এসেছে তার সামান্য দক্ষিণে সেমিনর উত্থানের শুরু। ডরম্যান রান্স হেডকোয়ার্টার্স এই দুইয়ের মাঝখানে। বিরাট রান্স, কয়েকটা বিল্ডিং, করাল ইত্যাদি মিলিয়ে প্রায় 60 মাইল বিস্তৃত। পেছনে সেমিনর ঢাল মোটা মোটা, আকাশ ছোঁয়া পাইন গাছে ছেয়ে আছে। বিল্ডিংগুলোর মাঝখান দিয়ে গেছে র্যান্সের রাস্তা। তার একদিকে মেইন র্যান্স হাউস, অন্যদিকে আর সব। র্যান্স হাউসে যেতে হলে পানি ভরা একটা অগভীর ডিশ পেরোতে হয়। পাহাড়ের ঢালের এক সরু গিরিখাত ওটা। র্যান্স হাউসের কাছ দিয়ে ঘুরে উত্তরের রুবিকন ক্রিকের দিকে চলে গেছে। র্যান্স হাউসের সামনে বাগবোর্ড দাঁড় করালো টেক ডরম্যান। রুবি তাকিয়ে আছে সামনে, পোস্টের শেষ মাথায় আর্মি চেয়ারে বসা মানুষটার দিকে। ধবধবে সাদা চুল তার, ছোটোখাটো দেহ।